প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো সবাইকে স্বাগত। স্বাগত জানাচ্ছি সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে। স্বাগত জানাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদেরকে। এই ক্লাসটি থেকে আরো উপকৃত হবে নবম দশম শ্রেণী এবং আহ নবম দশম শ্রেণীর নিচেও যারা আছো তারাও এই ক্লাসটি থেকে উপকৃত হবে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব আমাদের প্রস্তাবিত বিষয়, সেই বিষয়ের দ্বিতীয় পর্ব এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা প্রথমে দেখে নিই যে বোর্ড পরীক্ষা। আমি বোর্ড পরীক্ষা বলতে মূলত এখানে এইচএসসি পরীক্ষাকে নির্দেশ করছি বা এইচএসসি পরীক্ষাকে লক্ষ্য রেখে আমি বোর্ড প্রশ্নটি এখানে দেখিয়েছি। সেটা হচ্ছে 5 নম্বরে থাকে এবং নম্বর বন্টনে এটির নম্বর 5 থাকে। ক এবং খ থাকে, যে কোনো একটি বিষয় লিখতে হয়। তোমাদের আগের মতো এখনো বলছি, তোমরা চেষ্টা করবে খ নম্বরের অ্যান্সার করতে। এখানে 8টি প্রশ্ন থাকে, তার মধ্যে 5টি প্রশ্নের অর্থাৎ 5টি বাক্য লিখতে হয়, রূপান্তরিত করতে হয়। তার মধ্যে আমি বলে রাখি যে কোন রকমের বাক্য থাকে। দেখো এখানে নেতিবাচক, প্রশ্নবোধক, অস্তিবাচক, অনুজ্ঞা, নেতিবাচক, এগুলো কিন্তু গঠন অনুসারে বাক্য নয়, এটি অর্থ অনুসারে বাক্য। আরেকটি হচ্ছে জটিল, দেখো আছে, সরল আছে, যৌগিক আছে। এগুলো হচ্ছে গঠন অনুসারে বাক্য, অর্থাৎ গঠন অনুসারে বাক্যে রূপান্তর করতে পারলে তুমি এগুলো পারবে, অর্থ অনুসারে বাক্যে রূপান্তর করতে পারলে এগুলো পারবে। গত ক্লাসটিতে আমরা হচ্ছে গঠন অনুসারে বাক্য শ্রেণী বিভাগ দেখেছিলাম, কিন্তু আমরা আরো একটি টপিক পড়েছিলাম, এই কারণে আমরা এটা রূপান্তর আমরা দেখিনি। কিন্তু আজকের ক্লাসটি আমরা যে বিষয়টি, তার আগে শিক্ষণফল তোমরা দেখে নাও, শিক্ষণফল দেখে নাও। তো আজকের ক্লাসটি আমরা এখানে যে কয়টি প্রশ্ন দেখছো সেই প্রশ্নগুলোর মধ্যে শেষ প্রশ্নটি, অর্থাৎ বাক্য কাকে বলে, অর্থানুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ লেখো। আমরা এই প্রশ্নটির সাথে আমরা এখানে অর্থ অনুসারে যে শ্রেণী বাক্যান্তর হয়, যেমন নেতিবাচককে ইতিবাচক করতে হবে, মানে এ কথা স্বীকার করতেই হয়, এটি একটি ইতিবাচক বাক্য, এটিকে নেতিবাচক করতে হয়। যেমন এ কথা আহ অস্বীকার করা যায় না, এটি হচ্ছে নেতিবাচক বাক্য। মানে এটি ইতিবাচক বাক্য বা অস্তিবাচক বাক্য, এটিকে নেতিবাচক। আর এটা বলি হচ্ছে এটা একটা বর্ণনামূলক বাক্য। যা হোক, তো এই বাক্যের রূপান্তর আমরা দেখব। তারপরে হচ্ছে এই প্রশ্নবোধক বাক্য দেখব, আমরা অস্তিবাচক, অনুজ্ঞাবাচক, নেতিবাচক দেখব আজকের ক্লাসটিতে। কিন্তু আমরা জটিল, সরল, যৌগিক এই বাক্য বা এই চেঞ্জগুলো আমরা পরে ক্লাসগুলোতে দেখব। তাহলে বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ অনুসারে লেখো। আমরা গত ক্লাসেও এই 3টি বাক্য দেখেছিলাম। রফিক ভাত খায়, রফিক যদি আসে তবে ভাত খাবো, রফিক ও জিবরান আলী ভাত খায়। তো এটি হচ্ছে গঠন অনুসারে, এটি হচ্ছে সরল, জটিল এবং যৌগিক বাক্য। কিন্তু আমরা যদি বলি যে অর্থ অনুসারে এই বাক্যগুলো কি, অর্থ অনুসারে সবগুলোই হচ্ছে বর্ণনাত্মক বাক্য। বর্ণনাত্মক আবার অস্তিবাচক বাক্য, বর্ণনাত্মক, অস্তিবাচক বা ইতিবাচক বাক্য। রফিক ভাত খায়, রফিক ভাত না খেয়ে পারে না, এটি নেতিবাচক হতো। রফিক যদি আসে তবে আমি ভাত খাবো, এটাও ইতিবাচক বাক্য। রফিক ও জিবরান আলী ভাত খায়, সব বর্ণনাত্মক। আমরা আর একবার দেখতে চাই যে বাক্য কাকে বলে। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। কতকগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনো পদসমষ্টি বাক্য নয়, বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় থাকা আবশ্যক। এছাড়াও বাক্যের অর্থগত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে একটি অখণ্ড ভাব পূর্ণ প্রকাশিত হওয়া প্রয়োজন, তবেই তা বাক্য হবে। তো আমরা এটি দেখেছিলাম, আর বেশি কথা বলার প্রয়োজন নেই। এটি তুমি লিখতে পারো অর্থানুসারে, আবার লিখতে পারো অর্থ অনুসারে বাক্য। তো অর্থ অনুসারে বাক্য আমি দুটি যদিও আলাদা কালার করেছি, এটার কারণ ভিন্ন। এটি মানে এই কারণে নয়, কারণ আমি এই পৃষ্ঠায় মূলত নির্দেশাত্মক বাক্য দেখাবো বলে এটি ব্ল্যাক রেখেছি, বাকিগুলো রেড রেখেছি, কারণ এইগুলো আমি এই এই পৃষ্ঠায় আলোচনা করব না।
তো ৫ ভাগে ভাগ করেছি। নির্দেশাত্মক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য, কামনামূলক বা ইচ্ছামূলক, বিস্ময়সূচক বাক্য। এর বাইরে অনেক কার্যকারণ বাক্য, তারপরে হচ্ছে বর্ণনাত্মক বাক্য, নানা কিছু থাকে। কিন্তু যা কিছু আছে সবকিছু এই ৫ টার মধ্যেই আছে। এটি মাথায় রাখবে, এই ৫ টার মধ্যেই আছে। যেমন নেতিবাচক, ইতিবাচক বাক্য এই নির্দেশাত্মক বাক্যের মধ্যেই পড়ে যাবে। তো আমরা সংজ্ঞা পড়তে পড়তে এক্সাম্পল দেখতে দেখতে কিছু জেনে যাব। দুই একটি বাদ থাকবে, সেই দুই একটি আমরা যখন বাক্যান্তর করব এই ক্লাসটিতেই তখন আমরা বুঝে যাব। প্রথমে নির্দেশাত্মক বাক্যটা আমরা দেখি। তো আজকের মানে এই স্লাইডে নির্দেশাত্মক বাক্যে দেখো আরো দুটি নাম, সেটা হচ্ছে বর্ণনাত্মক বাক্য আর হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বর্ণনাত্মক বাক্য, বিবৃতিমূলক বাক্য। বর্ণনাত্মক বাক্য যেমন বিবৃতিমূলক বাক্য এরকম হয়, তোমার কাজ আহ, পিতামাতার দেখাশোনা করা তোমার কর্তব্য। তো এই তোমার কর্তব্য, এটি তোমার মনে হতে পারে কামনামূলক, ইচ্ছাসূচক বাক্য। প্রকৃতপক্ষে এটি আসলে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ এটি নির্দেশক বাক্য। তো এটি আমরা কোথায় মানে এই পার্থক্যটুকু সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। তাহলে এই ডেফিনেশনে আমরা দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটি নির্দেশাত্মক বাক্য সেটি হচ্ছে যে বাক্যে সংবাদ, প্রথম কথা হচ্ছে সংবাদ। যে কোনো সংবাদ বলতে আসলে যে কোনো ঘটনাকে বোঝায়। সংবাদ বলতে ঘটনাকেই বোঝায়। তথ্য বিবরণ, যেমন আমার নাম মিজান, এটাও কিন্তু একটা তথ্যের বিবরণ। তাহলে এটি কোন ধরনের বাক্য? নির্দেশাত্মক বাক্য বা নির্দেশক বাক্য। সংবাদ, আজকে আজ সকালে অথবা বঙ্গবন্ধুর ভাস্কর্যটি গতকাল রাতে দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে, এটি একটি সংবাদ। আবার এটি একটি ঘটনাও। তাহলে একই বাক্য ঘটনা এবং সংবাদ দুই ভাবে তাকে নির্দেশক বাক্য বলা হয়। পাকিস্তান ভারত সীমান্ত এখন শান্ত, এটি একটি কি? পাকিস্তান ভারতের সীমান্ত এখন শান্ত। তো এটি একটি তথ্য, এটি একটি তথ্যের বিবরণ। তো সীমান্ত এটি ঘটনা সরাসরি না বলেও এটি তথ্যের বিবরণ বলা যাবে। আবার নির্দেশাত্মক বাক্য দুই প্রকার, ইতিবাচক, নেতিবাচক। ইতিবাচককে বলা হয় অস্তিবাচক, নেতিবাচককে বলা হয় নেতিবাচক। অস্তিবাচক মানে এতে ঘটনার নির্দেশ, নির্দেশ, নির্দেশ মাথায় রাখবে, এখানে কিন্তু নির্দেশ শব্দটি নাই। তো নির্দেশ, কিন্তু বাক্যটা তো নির্দেশাত্মক, এই যে তার মানে নির্দেশ থাকবে। ঘটনা সংগঠন বা ঘটনা হওয়ার সংবাদ থাকে। যেমন শকুন্তলা অত্যন্ত রূপসী ছিলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। নেতিবাচক বাক্য, এই বাক্যটাকেই তুমি নেতিবাচক বাক্য অর্থ ঠিক রাখো। যেমন বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তুমি যদি লেখো বাংলাদেশ একটি স্বাধীন দেশ নয়, তাহলে এর দুটির অর্থ কি এক থাকবে? না। বাংলাদেশ এখন পরাধীন দেশ নয়, এই যে আমি নিচে দিয়েছি বাংলাদেশ এখন পরাধীন দেশ নয়, তাহলে একই অর্থ হলো বাংলাদেশ এখন পরাধীন দেশ নয়, যা বাংলাদেশ একটি স্বাধীন দেশ তাই। দুটি হচ্ছে এক অর্থ প্রকাশ করে, কিন্তু একটি ইতিবাচক, একটি নেতিবাচক। আমরা মাথায় রাখবো যে যত ইতিবাচক শব্দ আমরা মুখে ব্যবহার করতে পারি ততই ভালো। নেতিবাচক শব্দ আমরা পরিহার করব সব সময়। তবে সাহিত্যের ক্ষেত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখন এই জায়গা যদি বলা হয় যে বাংলাদেশ এখন পরাধীন দেশ নয়, তো বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ যদি বলা হয়, তার মানে বাংলাদেশ একটি পরাধীন দেশ ছিল, মানে এরকম কোনো কিছু এখানে নির্দেশ করে না। যদিও তোমার এই বিষয়ের সাথে সামঞ্জস্য নয়, কিন্তু আমি বলছি সেটা হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ কবে পরাধীন ছিল কি ছিল না এগুলো নিয়ে কোনো কিছুকে ইঙ্গিত করে না, কিন্তু এই বাক্যটা ইঙ্গিত করে বাংলাদেশ এখন পরাধীন দেশ নয়, তার মানে বাংলাদেশ এক সময় পরাধীন দেশ ছিল। তার মানে এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন চলে আসে, মানে এর ভেতরে প্রশ্ন থাকে। শকুন্তলা অত্যন্ত রূপসী বা সুন্দরী ছিলেন, শকুন্তলা মোটেই অসুন্দরী ছিল না। তো তার মানে অসুন্দরীর অপোজিশন কি? সুন্দরী। তাহলে শকুন্তলা সুন্দরী বা শকুন্তলা হচ্ছে রূপসী। এখন
এই যে এই বাক্য এবং এই বাক্যের মধ্যে একটা গুণগত জায়গায় পার্থক্য আছে, সেটি হচ্ছে নেতিবাচক বাক্য মানে অভ্যন্তরে কিছু প্রশ্নের উদ্রেক করে, আর ইতিবাচক বাক্য সাধারণত প্রশ্নের উদ্রেক করে না। এটি যদিও তোমার ইন্টারমিডিয়েট পর্যায়ে তোমার ব্যাকরণের ক্ষেত্রে এটি প্রয়োজন নেই, কিন্তু আমি এটি তোমাকে বলে রাখলাম। কেন বলে রাখলাম? কারণ হচ্ছে তুমি যখন সাহিত্য লিখবে, সাহিত্য পড়বে, তখন তোমার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। সেখানে এই ইতিবাচক এই বাক্য থেকে অনেক গুরুত্বপূর্ণ এই নেতিবাচক বাক্যগুলো, এটি মাথায় রাখবে। তো তাহলে আমরা হচ্ছে 1 নম্বর নির্দেশাত্মক বাক্য কাকে বলে, নির্দেশাত্মক বাক্য দুই রকম, কি রকম, ইতিবাচক নেতিবাচক বা অস্তিবাচক নেতিবাচক, এটি দেখলাম। পাশাপাশি দেখলাম যে ইতিবাচক বাক্যকে কিভাবে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করা হয় বা নেতিবাচক বাক্যকে কিভাবে ইতিবাচক বাক্যে রূপান্তরিত করা হয়। আমি শুধুমাত্র নির্দেশাত্মক বাক্যের একটি পার্ট, অর্থাৎ ইতি নেতির হচ্ছে বাক্যান্তর দেখালাম। আবার নির্দেশাত্মক ইতিনীতি না দিয়েও নির্দেশাত্মক আলাদাভাবে বলা যায়, যেমন পাকিস্তান ভারত সীমান্ত এখন শান্ত। এই বাক্যটিকে এই বাক্যগুলোতে রূপান্তরিত করা যায়, সেটি আমরা পরে দেখব। আগে এই 4টি ডেফিনেশন আমরা দেখে নিই। তো এখানে আবার কালো চিহ্নিত বাক্যগুলো নিয়ে কথা বলবো। নাম্বার 1-এ দেখি, অর্থাৎ 2 নম্বরটা আমরা দেখব যে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা কি? আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ দেওয়া হয়, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। এখন বলি যে অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে কিছু বাক্য চলে আসে যেটি হচ্ছে নির্দেশক বাক্য হয়। যেমন এখানে হচ্ছে আদেশ, যেমন তোমার বাড়ি যাওয়া উচিত, উচিত, তুমি বাড়ি যাও, এটা হচ্ছে আদেশ। নিষেধ, তুমি বাড়ি যাবে না, মানে তোমার বাড়ি যাওয়া উচিত, এটি উপদেশও হয়, এটি অনুরোধও হয়। তো আদেশের বাক্যটি যদি আমি একটু অনুগ্রহ করে তুমি বাড়ি যাও, তাহলে এটি অনুরোধ হয়ে যাবে। তোমার বাড়ি যাওয়া উচিত, এটা উপদেশ। তোমার বাড়ি যাওয়া কর্তব্য, এটাও উপদেশ। কিন্তু কর্তব্য থাকলে সাধারণত এটা নির্দেশাত্মক বাক্যে পরিণত হয়, সেটা আমরা পরে দেখবো। তাহলে কি আমরা দেখি যে বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ দেওয়া হয়, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। যেমন এখনই বাড়ি যাও, নিয়মিত পড়াশোনা করবে। ওকে, আমরা পরে চলে যাই। মানে এই বাক্যগুলো থেকে অন্য বাক্যে রূপান্তরিত করা যায় না, সেই প্রশ্নটা আমরা পরে কথা বলছি। প্রশ্নসূচক বাক্য মানে সেখানে প্রশ্ন থাকবে, সেই কি রস্বীকারই হতে পারে, দীর্ঘিকারও হতে পারে। যদি রস্বীকার হয় সাধারণত প্রশ্নের উত্তর চাওয়া হয় না, কিন্তু দীর্ঘিকার হলে প্রশ্নের উত্তর চাওয়া হয়। কৌতূহল নিবৃত্তির আকাঙ্ক্ষা বা জানার ইচ্ছা যে বাক্যে বিবৃত হয়, প্রশ্নসূচক বাক্য বলা হয় তাকে। যেমন সাদ্দাম কি বেঁচে আছেন, এটা আসলে স্বগোক্তি, মানে আমি বলছি সাদ্দাম কি বেঁচে আছেন, সাদ্দাম তো বেঁচে নেই, কিন্তু এটাকে মানে নির্দেশক বাক্যে রূপান্তর করা অনেক কঠিন। তোমাকে ইনফরমেশন তখন দিতে হবে। সা- সাদ্দাম বেঁচে নেই, এটি একটি সংবাদ, কিন্তু প্রশ্নসূচক বাক্যে তো সংবাদ থাকে না। পর্তুগালের রাজধানীর নাম যদি লিসবন হয়, তাহলে এটি একটি স্থানের নাম, মানে এটি একটি বর্ণনাত্মক বাক্য। তো বর্ণনাত্মক বাক্যে যে ইনফরমেশন থাকে, প্রশ্নবোধক বাক্যে সেই ইনফরমেশন থাকে না। তাহলে কোথায় করা যায় কোথায় করা যায় না সেটি নিয়ে আমরা কথা বলছি। 4 নম্বরে দেখি কামনা বা ইচ্ছা। এটি অনেকটা অনুজ্ঞাসূচক বাক্যের মতোই, কিন্তু এটি একটু অন্যরকম। যেমন স্বৈরাচার নিপাত যাক, খোদা তোমার মঙ্গল করুক, মঙ্গল অমঙ্গল কামনা, মনের ইচ্ছা, তার মানে ইচ্ছাসূচক বাক্য, কামনাসূচক বাক্য, আহ প্রার্থনামূলক বাক্য, এগুলো হচ্ছে কামনা বা ইচ্ছাসূচক বাক্য, বা তুমি এর মধ্যে প্রার্থনা সূচক বাক্যটাও দিয়ে দিতে পারো। আবার এটাকে আলাদাভাবেও লেখা যায়। তো এই জন্য আমি বলেছিলাম যে তোমাদের বইয়ে 5 রকমের বেশি থাকে, কিন্তু তোমরা এই 5 রকমই তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, এতে নাম্বার কমবে বা বাড়বে এরকম কোনো
বিষয় নেই, কিন্তু তোমার টুলস গুলো সব দিয়ে দিতে হবে। আমরা শেষে চলে আসছি, সেটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য সেটি হচ্ছে, দেখো, যে যে বাক্যে তুমি বিস্মিত হবে, হায় হায় তুমি এরকম কাজ করলে, হায় ছেলেটি কি খারাপ, হায় মেয়েটি এরকম, তাহলে কি আমি বিস্মিত হই। মানে এই বিস্মিত হওয়ার ফলে আমি আবেগ তাড়িত হই। সেটি আমার আবেগটার প্রকাশ হতে পারে আনন্দে, আবেগটার প্রকাশ হতে পারে বেদনায়, আবেগটার প্রকাশ হতে পারে ঘৃণায়, আবেগটার প্রকাশ হতে পারে ক্রোধে, এমনকি আবেগ ভয়েও হয়। আবেগ উচ্ছ্বাসে প্রকাশিত হয়, উচ্ছ্বাস আবেগ। আবার এটি বিস্মিত হওয়া, কৌতূহল হওয়া, মানে যে বাক্যে প্রকাশিত হয় তাকে বিস্ময়সূচক বাক্য বলে। কতই না সুন্দর তাজমহলের দৃশ্য। তুমি এই বাক্যটি এভাবে না বলে বলতে পারতে, বাহ কি সুন্দর তাজমহল। তারপরে বলতা, হায় হায় ছেলেটি মারা গেল, হায় হায় সুস্থ ছেলেটি মারা গেল, হায় সুস্থ ছেলেটি মারা গেল, আরে সুস্থ ছেলেটি মারা গেল, তাহলেও হবে। এই যে হায় হায়ের জায়গা আরে লিখলা, সেই আরে দিয়েও বিস্ময়সূচক বাক্য হবে। তাহলে অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিন্যাস আমরা আলোচনা করলাম। আমরা নির্দেশক বাক্যের মধ্যে যে ইতিবাচক এবং নেতিবাচক বাক্য তাদের রূপান্তর সেটিও আমরা দেখেছি। এখন বাকি যে বাক্যগুলো আছে সেগুলো থেকে আমরা বাক্যান্তর আমরা দেখতে চাই, সেটি বাক্যান্তর আমরা কিভাবে করব, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে, দেখো, আমি খুব সংক্ষেপে লিখেছি, সেটা হচ্ছে নে মানে নেতিবাচক, আর অতে হচ্ছে অস্তিবাচক। সে আর আসবে না, তার আবার আসা অসম্ভব। আমি যদি আবার সে আর, অর্থাৎ সে যদি আর, এইখানে মাথায় রাখবে যে মানে কনফিউশন গুলো কি। ওকে, সে আসবে না এটি একটি নেতিবাচক বাক্য, সে আর আসবে না এটিও নেতিবাচক বাক্য, কিন্তু সে আসবে না দিলে তোমার লিখতে হবে তার আসা অসম্ভব। সে আর আসবে না দিলে তার আবার আসা অসম্ভব। তাহলে এই দুটি শব্দের চেঞ্জটা নির্ভর করবে এই দুটি শব্দের উপরে। সে হচ্ছে তার, তো আসা অসম্ভব, আর হচ্ছে আসবে না, তা আসবে না, এই নাকে অসম্ভব বানানো হয়েছে, আশাটা এখানে এই নাটাকে অসম্ভব বানানো হয়েছে। অসম্ভব নামে শব্দ কিন্তু উপরে নেই, মাথায় রাখবে এটি। দুটির অর্থ এক আছে কি? এক আছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু অর্থের পরিবর্তন হয়, বিশেষ করে প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে এটি হয়। আমরা নেতিবাচক বাক্যকে ইতিবাচক বা অস্থিবাচক বাক্যে রূপান্তরিত করলাম, আবার অস্থিবাচক বাক্যকে প্রশ্নসূচক বাক্যে বা প্রশ্নবাচক বাক্যে রূপান্তরিত করব। পরে কি হলো সে বিষয়ে জানতে চাই। তারপর কি হলো, তুমি দেখো যে অর্থের কি কোনোই পরিবর্তন হয়েছে? অর্থের কোনো পরিবর্তন না করেও প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করা গেছে। পরে কি হলো সে বিষয়ে জানতে চাই। এই যে জানতে চাই, এই শব্দগুলো কিচ্ছু নাই এখানে, শুধুমাত্র এখানে কি হলো এটুকু এখানে আছে, কি হলো এইটুকু এখানে আছে। এই পরেটা তারপরে হয়ে গেছে, মানে তারপরে কি হলো সে বিষয়ে জানতে চাই। তারপরে কি হলো দিয়েই তো এই জানতে চাওয়ার ব্যাপারটি চলে আসছে, মাথায় রাখো। তাহলে কত চেঞ্জ করেও প্রায় একই অর্থ রাখা সম্ভব। নেতিবাচক বাক্যকে আমরা ইতিবাচক বাক্যকে বা অস্তিবাচককে বাচকে করলাম, এবং নেতিবাচক বাক্যকে প্রশ্নবাচক করি। আর তো পথ নেই, আর কি পথ আছে? আর তো পথ নেই। দেখো এখানে ট্রান্সফরমেশনে একটা সমস্যা আছে, এই সমস্যাটুকু আমি একটু সুন্দর করেই বলি। সেটা হচ্ছে, আর তো পথ নেই, এটি কিন্তু একেবারে বর্ণনাত্মক একটি বাক্য, বর্ণনাত্মক বাক্য। এটি একটি একেবারেই বর্ণনাত্মক বাক্য। কোন বর্ণনাত্মক বাক্য আবার দেখি, এই যে নির্দেশক বাক্য, এটা একেবারেই নির্দেশক বাক্য, কিন্তু এটি একেবারেই নির্দেশক বাক্য, কিন্তু আর তো পথ নেই, মানে এটি বর্ণনাত্মক বাক্য। আর কি পথ আছে?
আর কি পথ আছে? তাহলে এই একেবারে অর্থ কিন্তু একেবারে একজ্যাক্ট এক হয় না, কিন্তু কাছাকাছি হয়। আর পথ নেই কি? আর পথ নেই কি? আর পথ আছে কি? কোনোভাবেই পথ নেই বোঝানো যায় না। কোনোভাবেই পথ নেই এটি দিয়ে বোঝানো যায় না। অর্থাৎ নেতিবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যতে রূপান্তরিত করতে গেলে কোনোভাবেই এক্সাক্ট অর্থ পাওয়া যায় না, কিন্তু অস্তিবাচক বা ইতিবাচক বাক্যকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তরিত করতে গেলে এটি পাওয়া যায়। এটি তোমরা মাথায় রাখবে। এর পরের বাক্যগুলো নিয়েও আমরা কথা বলি। ওকে, তারা কি পাষাণ? এটা হচ্ছে প্রশ্নবাচক। আবার দেখুন, তারা পাষাণ নয়। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, এই পুরোটা এটা ছিল নেতিবাচক থেকে প্রশ্নবাচক, এটা প্রশ্নবাচক থেকে নেতিবাচক। তারা কি পাষাণ? কি রস্যিকারও হতে পারে, দীর্ঘিকারও হতে পারে, যেটি হতে পারে সেটি ঠিক আছে, কারণ এখানে তুমি পরীক্ষায় লিখছো। তারা কি পাষাণ? এই যে তারা কি পাষাণ, বলা কি হচ্ছে যে তারা পাষাণ? তারা পাষাণ নয়। তো যদি বলা হয় যে তারা কি পাষাণ, এটাকে নেতিবাচক করতে হলে তারা পাষাণ নয় এটিই বলতে হবে। অর্থের কিন্তু মিল নাই, অর্থের মিল নাই, কারণ এই নয়কে কোনোভাবে মিল করা যায় না, মানে ইসে। কিন্তু তুমি যদি এটাকে অস্তিবাচক বাক্য বানাও, অস্তিবাচক, তাহলে যদি প্রশ্নবাচক এই বাক্যটি থাকে তাহলে তারা পাষাণ। তারা পাষাণ, তোমাকে এটি লিখতে হবে, তারা পাষাণ নয় বলা যাবে না, তারা পাষাণ এটা বলতে হবে অস্তিবাচকে। তাহলে দেখো যে ক্লিয়ারিফিকেশনে কিছু সমস্যা হয়, এই সমস্যা মেনে রেখে তোমাকে বাক্যান্তর করতে হবে। আবার অস্তিবাচক বাক্য থেকে অনুজ্ঞা সূচক বাক্য, যেমন তুমি বিয়ে করো, এটা হতে পারে আদেশ। এটা হতে পারে আদেশ, তোমাকে বলতে পারে আদেশ বাক্যে রূপান্তরিত করতে, এটিও কখনো কখনো বলতে পারে। এটা বলতে পারে, এটা হতে পারে যে অনুরোধ, এরকম বাক্যে রূপান্তরিত করতে হয়তো তোমাকে প্রশ্ন পরীক্ষায় বলতে পারে, কিন্তু বলবে না, অনুজ্ঞায় নর্মালি বলবে। তাহলে আহ অস্তিবাচক, তোমার বিয়ে করা কর্তব্য। দেখো অস্তিবাচক বাক্যে একটি শব্দ আছে কর্তব্য। এই কর্তব্যটা হচ্ছে অনেকটা হচ্ছে আমি যে বাক্যের যে শ্রেণী বিভাগ দেখিয়েছি সেখানে দেখো যে এই যে এইগুলোর মধ্যে কামনার মধ্যে পড়ে, অনুজ্ঞার মধ্যে পড়ে, কোনো না কোনো ভাবে এগুলোর মধ্যে পড়ে, কিন্তু মূলত এটি কোনোটার মধ্যেই পড়ে না, এটি মূলত নির্দেশাত্মক বাক্যের মধ্যে পড়ে। মানে এই জিনিসটা তুমি গুলায় ফেলো না, তুমি বিয়ে করো, এটা সরাসরি অনুজ্ঞাসূচক বাক্য। আবার নির্দেশাত্মক বাক্য, এটা হচ্ছে নেতিবাচক, নয়ইকার। আর নৈরস্যি মানে হচ্ছে নয়কারেই নয়কারে যা বোঝায় নৈরস্যিতেও তাই বোঝায়। পার্থক্যটা কি আমি সেটি তোমাকে বলি। মানে নির্দেশাত্মক বাক্যের একটি রূপ হচ্ছে অস্তিবাচক এবং নেতিবাচক। আবার সরাসরি নির্দেশাত্মক বাক্য বলছে ভারী মজার কথা। তারপরে এটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য, সেটি কি বলছে কি মজার কথা, কি মজার কথা, ভারী মজার কথা, কি মজার কথা, অর্থের কোনো চেঞ্জ নাই, আনচেঞ্জ। নির্দেশাত্মক থেকে প্রশ্ন যদি হয় আর তো পথ নেই, আর কি পথ আছে, কিন্তু এটার কিন্তু অর্থের একটা চেঞ্জ আছে, এটি মাথায় রাখবে, এটার অর্থের চেঞ্জ আছে। তারপরে যদি আমরা দেখি সেটি হচ্ছে অনুজ্ঞা থেকে নির্দেশাত্মক, দেশের সেবা করো, এটা আদেশ বা উপদেশ যেটি বলি না কেন, এটি নির্দেশাত্মক, দেশের সেবা করা কর্তব্য। তাহলে নির্দেশাত্মকে একটা নতুন শব্দ আমরা পেয়েছি আগের বাক্য এবং এই বাক্যে, কর্তব্য।
ইচ্ছাসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য আমরা এখানে পেয়েছিলাম। দেখো যে এখানে ইচ্ছাসূচক বাক্য কোথায় আছে, এই দেখো ইচ্ছাসূচক বাক্য, তার মানে কামনা, ইচ্ছা। তো ইচ্ছাসূচক বাক্য, জয় হোক তব জয়, তোমার জয় কামনা করি। এটা ইচ্ছাসূচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তরিত করা। তারপরে সন্দেহ, আমরা ওইখানে যদিও সন্দেহ, আমরা শব্দটি সন্দেহ এবং কার্যকারণ এই দুটি নিয়ে আমরা সে অর্থে কথা বলিনি। সন্দেহ এবং কার্যকারণ ওই দুটির মধ্যে আসলে পড়ে। তো এই দুটি নিয়ে কথা বলে আমরা শেষ করব। সন্দেহ হচ্ছে সম্ভবত আমি লোকটাকে চিনি, মানে আমি শিওর না, মানে লোকটাকে চিনি এটা আমি শিওর না, কিন্তু নির্দেশাত্মক হলে আমি লোকটাকে চিনি। ওকে, নির্দেশাত্মক হলে লোকটাকে চিনি। এখন যদি এটি নির্দেশাত্মক না বলে তুমি এটাকে বলতে পারো যে অস্থিবাচক, অস্থিবাচক, যদি অস্থিবাচক হয়, তারপরে হচ্ছে নির্দেশাত্মক তো অস্থিবাচকই, নির্দেশাত্মক যাহা তাহা অস্থিবাচক। তো অস্থিবাচক হোক আর নির্দেশাত্মক হোক, দেখো দুটি বাক্য একই বাক্য, কোনো চেঞ্জ, আনচেঞ্জ। কিন্তু যদি বলা হয় নির্দেশাত্মক, সরাসরি নির্দেশাত্মক বলছে, কিন্তু আম, তুমি এখানে নির্দেশাত্মকের মধ্যে আরেকটি তো আছে, আরেকটি কি আছে বলো তো? এটি হচ্ছে নেতিবাচক বাক্য। তোমাদের মনে আছে নিশ্চয়ই, নেতিবাচক। তাহলে নেতিবাচক হলে কি বলতে হবে? আমি লোকটাকে চিনি না। তাহলে অস্থিবাচক এবং নেতিবাচক, প্রথমত আমাদের ক্লিয়ারিফিকেশন এটা দরকার, এই দুইটি দরকার, যে আমি লোকটাকে চিনি এবং আমি লোকটাকে চিনি না, এই দুটির অর্থ কি এক? এক না। কিন্তু আমরা এটা লিখতে পারি, লিখতে পারি। কিন্তু আমি যদি এই বাক্যটি এভাবে না লিখি, আমি যদি এভাবে লিখি, লোকটি আমার অচেনা নয়, তাহলে এটা এক্সাক্ট নেতিবাচক বাক্য হবে। তাহলে আমার নয় আছে, এই যে আমি লোকটাকে চিনি এটি জামিন করে লোকটি আমার অচেনা নয়, এটি একই মিন করে। তাহলে তুমি সম্ভবত আমি লোকটাকে চিনি, এটাকে তুমি এই ফরম্যাটেও লিখতে পারবে, এই ফরম্যাটেও লিখতে পারবে। কিন্তু তোমাকে আরেকটি কথাও বলে রাখি, যে আহ, আমাদের নিজেদের মধ্যেও কিছু সীমাবদ্ধতা থাকে। অর্থাৎ আমরা, তোমার খাতাটা কোনো গ্রামে যদি চলে যায়, যে ওই টিচারের সবকিছু জানা নাও থাকতে পারে, থাকবে এরকম না, জানা নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমার এক্ষেত্রে যদি কাটা দিয়ে দেয়, এই জন্য আমি সবসময় বলি যে ইতিবাচক বাক্যটা এক্ষেত্রে তোমরা লিখবে। দেখো দুটি কিন্তু মানে একই অর্থ, দুটি কিন্তু একই অর্থ, এবং দুটি কিন্তু নির্দেশাত্মক বাক্য। আমরা আবার দেখি যে এই দেখো তোমরা হচ্ছে নির্দেশাত্মক, নির্দেশক বা নির্দেশাত্মক বাক্য দুই রকমের, যে অস্থিবাচক, অস্থিবাচক, নেতিবাচক। অস্থিবাচক এই যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ এখন পরাধীন নয়। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ এখন পরাধীন নয়। আবার এই এখন বাদ দিয়ে এটি করা যেত, বাংলাদেশ পরাধীন দেশ নয়, বাংলাদেশ স্বাধীন দেশ। ওকে, তাহলে দেখো যে আহ আমরা ফলো করব অস্থিবাচকের ক্ষেত্রে। আর একটি দেখি, নির্দেশাত্মক বাক্য, না পারলে রক্ষা নেই। এই দেখো এই নির্দেশাত্মক বাক্য, কিন্তু এটি কিন্তু আবার নেতিবাচক, নির্দেশাত্মক নেতিবাচক, নির্দেশক বলি বা নেতিবাচক। ওকে, মানে দুইটাই তো এক এখানে, নির্দেশক আর নেতৃত্ব একে হয়ে গেল। না পারলে রক্ষা নেই,
এটি কার্যকারণ, যেহেতু রক্ষা নেই সেহেতু পালাই। এটি কার্যকারণ হলে গাঠনিকভাবে এটি সবসময় হচ্ছে জটিল বাক্যের মধ্যে পড়বে, এটি তোমরা মাথায় রাখবে। তাহলে জটিল বাক্য কার্যকারণ মানে একটি কাজ কি, পালানোটা হচ্ছে কাজ। মানে কেন পালাবো, যেহেতু রক্ষা নেই, রক্ষা নেই বলে আমি হচ্ছে পালাবো, তাহলে কার্যকারণ সূত্র এই বাক্যটি নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আসলে আমাদের আজকের বিষয়, এবং আমার মনে হয় যে হেলদি ক্লাসই আমাদের হয়েছে। তোমাদের পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ। আর সেই ক্লাসটি সরল, জটিল এবং যৌগিক বাক্যের যে আমি বলবো যে বাক্যান্তর, সেটি নিয়ে আমরা কথা বলবো। সবাইকে পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মিজান স্যার, সবাইকে ধন্যবাদ।